ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে দলিত ইতিহাস এবং চিকিৎসার ইতিহাস। তিনি বিভিন্ন স্বনামধন্য জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রকাশকদের দ্বারা প্রকাশিত বইয়ের বেশ কয়েকটি অধ্যায়ও প্রকাশ করেছেন। তিনি দলিত ইতিহাসের উপর একটি খণ্ড, একটি মনোগ্রাফ সম্পাদনাও করেছেন। এই সেশনের সভাপতিত্ব করবেন প্রফেসর সুস্নাত দাস, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে আধুনিক ভারত, বাংলা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এবং ইউরোপের ইতিহাস। আমি তাকে এই অধিবেশনের সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই সেশনে বক্তব্য রাখবেন প্রফেসর আশিস কুমার দাস, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তিনি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ এবং সেন্টার ফর ডিস্টেন্স এন্ড অনলাইন এডুকেশনের অধিকর্তাও। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে বাংলাদেশ স্টাডিজ, ঔপনিবেশিক এবং উত্তর ঔপনিবেশিক ভারত। তিনি প্রাসঙ্গিক ক্ষেত্রে বেশ কয়েকটি বই এবং নিবন্ধ প্রকাশ করেছেন এবং আমি চেয়ারপারসনকে অনুরোধ করব সব এই অধিবেশন শুরু করার জন্য। আজকে খুব আনন্দের দিন, সকলের সঙ্গে আমাদের একটা আমরা সম্মেলনে মিলিত হলাম এবং অনলাইন শিক্ষা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্র এই সুযোগ করে দেওয়ার জন্য এই উদ্যোক্তাদের ধন্যবাদ। দ্বিতীয়ত অনেক ছাত্রছাত্রী, আমাদের প্রাক্তন ছাত্রীরা তো আছেনই, এখন বর্তমানের ছাত্রছাত্রীরাও কি রেগুলার স্টুডেন্ট কি এখানকার স্টুডেন্ট, তারা এখানে উপস্থিত আছে এবং আমাদের সবার মাস্টারমশাই প্রায় অধ্যাপক ভাস্কর চক্রবর্তীর কথা তারা শুনলে এবং অন্য যে তোমাদের মাস্টারমশাই এবং এই যে এত সব স্টলওয়ার্ড এরা সব উপস্থিত হয়েছেন। অধ্যাপিকা সুজাতা মুখোপাধ্যায়, তারপর অধ্যাপক হিতেন্দ্র কুমার প্যাটেল, অধ্যাপক রাজশেখর বসু এবং অধ্যাপক আশিস কুমার দাস, সব স্টলওয়ার্ড। এই হিস্টোরিয়ানস অ্যান্ড স্টলওয়ার্ড এদেরকে একসঙ্গে পাওয়া চারটিখানি কথা না। আর ভবিষ্যতে যারা স্টলওয়ার্ড হবেন তারাও এখানে উপস্থিত রয়েছে সব হবু ডক্টর বা ডক্টর অরূপ মিত্র, পূর্বালী বসু, অর্কপ্রভ সেনগুপ্ত, মার্টিনা, ডালিয়া এবং আরো সব হবু স্টলওয়ার্ডরা, যেটা আমরা দেহ রাখার আগেই তারা স্টলওয়ার্ড হিসেবে আবির্ভূত হবে। তো খুব আনন্দের বিষয়। আমি আর দেরি না করে প্রথম স্টলওয়ার্ড ডক্টর রাজশেখর বসুকে, আমাদের প্রিয় বন্ধু, ভাই, একই শিক্ষাঙ্গনে আমরা শিক্ষা লাভ করেছি, একই মাস্টারমশাইদের পায়ের তলায় বসে আমরা শিক্ষা লাভ করেছি, তাদেরকে অত্যন্ত আমি অভিনন্দন জানাচ্ছি। রাজশেখর বসু বলবেন। সময় কতক্ষণ সময় বলুন? আধ ঘন্টা বল। আধ ঘন্টা। রবীন্দ্রভারতী আমার কাছে যা কিছু অনুষ্ঠান করে আমি আসি এবং আমার পুরনো বন্ধু বান্ধব, সহকর্মীর থেকেও তারা আমার পুরনো বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আমার খুব ভালোভাবে সময় কাটে, যা কিছু কাজে আসে। তো এই সপ্তাহে দুবার রবীন্দ্রভারতী হয়ে যাবে, আজকে এবং কালকে। এবং একটা এখানে যারা আছেন, যারা ছাত্রছাত্রী আছেন, তারা নতুন প্রজন্ম। আমাদের প্রজন্মটা আলাদা, অনেকদিন আগের আমরা মানুষ, আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা চিন্তা ভাবনা, অনেক ডিফারেন্স হয়, ওপিনিয়ন হয়। এগুলোকে খেলার মাঠে এরকম হয়ে থাকে, এগুলোকে সিরিয়াসলি তোমরা নেবে না। হ্যাঁ, ইট ইজ আ প্লেস, এই সেমিনার রুমটা আমাদের ব্যাটল গ্রাউন্ড হয়, কিন্তু we have remained friends and we will remain friends forever, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য আমরা এই যে আমাদের এই জেনারেশনে যেভাবে রিকনসাইল করে চলি, এত খুনসুটি, বিবাদ, কখনো পার্সোনালাইজড আর কি অ্যাটাকস, হ্যাঁ, কমেন্টস, হ্যাঁ, পার্লামেন্টের মতো আমরা নিই, তারপরেই আমরা বেরিয়ে গিয়ে জড়িয়ে ধরে গল্প করি নানা বিষয়, সেখানেও ডিসএগ্রি করি। হ্যাঁ, তো এই পলিটিক্স অফ কালচার, আমাকে যখন আশিস বললেন যে
বলতে হবে, প্রথমেই আমি বলি সাংঘাতিক ভালো একটা উদ্যোগ, এবং ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে এটা এখনো পর্যন্ত আলোচনা করা যাচ্ছে, কতদিন করা যাবে সেভাবে খোলা মনে বলা মুশকিল। তো আমি প্রথমেই ভাবলাম যে কি বলবো। তো অনেকদিন আগে যখন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে পড়াতাম, আমাদের একজন অত্যন্ত নামজাদা উপাচার্য ছিলেন। আমার চাকরির জীবন শুরু হয়েছিল তার আমলেই, পবিত্রবাবু। আজও আমার খুব ঘনিষ্ঠ একজন, আমি বলবো যে আজকাল মোর অফ আ ফ্রেন্ড দ্যান অফ আ সুপিরিয়র, দ্যান অফ আ বস। একদা তিনি আমাদের বস ছিলেন চাপালে। হি ওয়াজ দ্য ভাইস চ্যান্সেলর। তিনি এবং আমাদের একজন লেফট লিনিং ইন্টেলেকচুয়াল ছিলেন, খুব নামজাদা পেইন্টার ছিলেন। পরে রাজনীতিতে প্রচুর চলে যান। পেইন্টিং এতে ন্যাশনাল প্রাইজ উইনার 1973 হারিয়ে যায়, কিন্তু গ্রাফিকে খুব নামকরা ছিলেন। এখানেও মাস্টার্স করেই তো চাকরি করতেন, মাস্টার্স ইন পেইন্টিং। অস্ট্রেলিয়াতে ফ্লিন্ডার্স ইউনিভার্সিটিতে গিয়ে মাস্টার্স করেন, এবং তার ফিরে এসে আমরা রবীন্দ্রনাথ কোয়ার্টার্সে আমরা প্রতিবেশী ছিলাম। ফিরে এসে বলে, রাজ্যপাল, উই মাস্ট ডু সামথিং। এইভাবে ওই রকম ইন্ডিয়ান পলিটিক্স করে কোনো লাভ হয় না। তা তুমি আমার সঙ্গে আছো। প্রত্যেকদিন রাত্রির বেলা তিনি গল্প করতেন। এখানে তো বলা যাবে না যে ওনার একটা বিশেষ কিছু পদার্থ থাকতো, উনি 1-2 গ্লাস খেতেন, আর আমার জন্য বরাদ্দ থাকতো কোকা কোলা, যদিও দ্যাট ওয়াজ পয়জন। সেই থেকেই বেরিয়ে এসেছিল বিচিত্রা বলে একটা জার্নাল, রবীন্দ্রভারতীর ফার্স্ট ইস্যু। পবিত্র সরকার তাকে বলেছিলেন, রাজশেখরকে ধরে হরেকৃষ্ণ প্রফেসর বাগ, আপনি রাজশেখরকে দিয়ে দক্ষিণ ভারতের একটা কিছু লেখান, সিনেমা অ্যান্ড পলিটিক্স। তো আমি সারা জীবন দক্ষিণ ভারত নিয়ে কাজ করি, এবং আমি যখন দক্ষিণ ভারতে কাজে যাই তখন আর্কাইভস ছেড়ে শহরাঞ্চলের নানা ধরনের মানুষ, নানা রাজনীতির মানুষের কাছে গিয়েছিলাম, এবং কিছুদিনের মধ্যেই সেই জগৎটা আমার কিছুটা জগৎ হয়। এবং ওই হিউজ কাটআউটস, হ্যাঁ, অ্যাক্টর্স, এখন তো সকলকে অ্যাক্টর্স বলা হয়, আগে তো হিরোজ এন্ড হিরোইন্স বলা হতো। তো সেগুলো ইমপ্রেস করে। অফকোর্স ইন আ ভেরি ইয়াং এজ ওই ধরনের সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসদের মনে অন্য ধরনের পাশানত জাগতে পারে, যে if in future my wife is as beautiful as the actresses look in the cutouts. But at the same time, South India remains very much different from the rest of India. কারণ আমরা দেখতে পাচ্ছি যে দুটো সাদার্ন স্টেট, তখন 4টে সাদার্ন স্টেট ছিল, এখন 5টা সাদার্ন স্টেট। দুটো সাদার্ন স্টেটে আমরা দেখেছি যে চিফ মিনিস্টার হয়েছে film world থেকে, and cinema and politics have had a very strong relationship in South India. এবং তারা যখন এই পৃথিবীতে নেই তখনও পর্যন্ত আজও তাদের নামে কিন্তু মানুষ ভোট দেয়। এবং এবারেও হয়তো যখন নির্বাচন দেখা যাবে, যে পলিটিক্যাল পার্টিস গুলো তাদের নামগুলো প্রচার করে, তারা হয়তো কিছুটা ভোট পাবে, একটা পার্সেন্টেজ অফ ভোট, কারণ তারা নেই, তাদের পপুলারিটিটা এখন জাস্ট একটা পার্ট অফ মেমরি। এবং আমরা দেখেছি যে কেরালা, এখানে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি pitted with one another, খুব টাফ একটা পলিটিক্যাল সারফেস। সেখানেও একজন অ্যাক্টর উঠে এসেছিলেন, প্রেম নজির, এবং কর্ণাটকায় রাজকুমার উঠে এসেছিলেন, তামিলনাড়ুতে এমজিআর, এবং আন্ধ্রপ্রদেশে এনটিআর। নাও ডিএমকে প্রথম দিকে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএমকে সঙ্গে তামিল ফিল্মসের একটা খুব দীর্ঘ একটা যোগাযোগ, এবং যখন এই দ্রাবিড়া কারাগাম, যেটা একটা ইবি রামাস্বামী নায়কের নেতৃত্বে একটা সোশ্যাল মুভমেন্ট, পরবর্তীকালে তারা একটা পলিটিক্যাল পার্টি হিসেবে লঞ্চ করছে,
সেটাও ভেঙে যাচ্ছে 1940-এর দশকের শেষে, এবং একেবারে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে দক্ষিণ ভারতের, যার তারা নাম নিচ্ছে দ্রাবিড়া মুন্নেত্রা কাড়াগম। এবং সেই পার্টি দুই ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন, একজন হচ্ছেন আন্নাদুরাই আর অন্যজন হচ্ছেন করুণানিধি। এবং করুণানিধি ম্যাক্সিমাম যে 1950-এর দশকে আন্নাদুরাই এবং করুণানিধি মনে করলেন যে পপুলার সিনেমার মাধ্যমে আমরা তামিল জনগণের কাছে আমরা পৌঁছে যাব। সেই জন্য অনেক ফিল্ম ক্রিটিক সেই সময় যখন ঘুরে বেড়াতাম বিভিন্ন জায়গায়, কারণ আমি তো যেটা ভাস্করদা বলেছেন দীর্ঘদিন আমি কি কাজ করি স্যারের জানেন, তো দলিত জনগোষ্ঠীকে নিয়ে আমি কাজ করি তামিলনাড়ুতে। তো তাদের খোঁজে যখন বিভিন্ন জায়গায় ম্যাড্রাসের যেগুলো বড় বস্তি অঞ্চল, তাদের মধ্যে একটা হচ্ছে চিন্তাদ্বীপে, সেখানে বহু সময় কেটে গিয়েছিল। সেখানে অনেকেই বলেছিলেন যে ফিল্ম তো হচ্ছে ডিএমকে পার্টি, ডিএমকে ফিল্ম, আমাদের আগের ফিল্মগুলো ডিএমকে ফিল্ম। এবং দেখা যাচ্ছে যে বাধাবা প্রসাদের মতো যারা ফিল্ম স্টাডিজের যারা নামজাদা স্কলার, তারাও 50-এর দশকের সিনেমাগুলোকে বলছেন ডিএমকে ফিল্ম। ডিএমকে ফিল্ম কথাটা এখন আমি যতখানিটা সহজভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তখন কিন্তু প্রথমে কিন্তু কেন ডিএমকে ফিল্ম বলছে, যখন ম্যাড্রাসে পা রেখেছি একেবারে 90-এর দশকের শুরুতে গোড়ার দিকে, তখন কিন্তু বুঝতে পারছি না যে কানেকশন। অনেক কিছুটা সময় লাগলো, বুঝতে লাগলো, এবং দেখলাম যে করুণানিধি ম্যাক্সিমাম যেগুলোকে আজকের বাজারে ব্লকবাস্টার হিটস বলা যায়, বেশিরভাগ স্ক্রিপ্ট রাইটারই হচ্ছে করুণানিধি। এবং করুণানিধি অনেক জায়গাতে এই এমজি রামাচন্দ্রন 1958 সালের পর থেকে অবতীর্ণ হচ্ছেন যে এমন একজন স্টার, যে স্টার নানা ধরনের মানে রোবাস্ট অ্যাগ্রেসিভ ফাইট সিনস, রোমান্টিক মুভিজ, একই সঙ্গে সোশ্যাল ইস্যুস তুলে ধরতে পারে। সেজন্য স্ক্রিপ্টগুলো অনেকেই পুরোনো দিনের লোকেরা ভেবেছিলেন যে করুণানিধি ডেভেলপ করেছিলেন যে তার পার্টির মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। অনেকখানি এটা সফল হয়েছে, কারণ 1967 সালে কংগ্রেসের মন্ত্রিসভা পরিবর্তে ডিএমকে পাওয়ারে আসছে। ভক্তবৎসলম লাস্ট কংগ্রেস মিনিস্টার, চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু। অনেকে বলেছেন যে কার জন্য জিতেছে ডিএমকে, কার জন্য জিতেছে? Was it Congress's misrule or was it projection of MGR? Or was it Annadurai and Karunanidhi who really built up a populist image? সেই পপুলিস্ট ইমেজটাই কিন্তু সিনেমার সেলুলয়েডে এমজিআর তুলে ধরেছে। এবং একটা 50-এর দশকের একটা সিনেমা যেটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশেও চাঞ্চল্য সৃষ্টি করেছিল, তামিল একটা সিনেমা পরাশক্তি। পরাশক্তিতে অ্যাপারেন্টলি একটা একদিকে খুব রেশনাল একজন মানুষ, রেশনাল পারসন শুড অলসো বি এথিস্ট। ডিএমকে প্রচারের মধ্যে পরাশক্তি সিনেমাতে দেখা যাচ্ছে যে একটা মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ পুরোহিত একজন মহিলা ডিভোটিকে রেপ করার চেষ্টা করছে। আলটিমেটলি শি এসকেপস, এবং যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন তার ভাই এসে উপস্থিত হচ্ছে, এবং ভাই দাঁড়িয়ে সে বিগ্রহের দিকে ওরকম ভাবে কোনো প্রে করছে না, কিছুই করছে না, সে দাঁড়িয়ে বলছে যে কেন আমি একে ডাকবো, আহ্বান করব? ইট উইল নট স্পিক, ইট ইজ আ স্টোন। এটা ডিএমকে পলিটিক্যাল ক্যাম্পেনিং এ যখন অ্যান্টি গণেশ বিষয়টা এসেছিল, গণেশকে তো তারা বাড়িতে যেমন থাকে না, ছেঁকা দিয়ে তারা গণেশকে তারা পিটিয়েছিল। ইট ইজ পার্ট অফ দেয়ার পলিটিক্যাল ক্যাম্পেইন যে আমরা এই ধর্ম মানি না, কারণ এই হিন্দু প্যান্থিয়নিক যে সিস্টেম, ইট ইজ এ পার্ট অফ এরিয়ান ইনভেশন অফ সামথিং। অর্থাৎ যে একটা বড় ধরনের যে কালচারাল প্রজেক্ট যেটা শুরু হয়েছিল 19বিংশ শতাব্দীর মাঝামাঝি, রবার্ট কডওয়েলের লেখা ড্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজেস এর উপর বই, তারপরে একাধিক ধরনের গোষ্ঠী
নিও সাইভাইট মুভমেন্টের হাত ধরে, সেলফ রেসপেক্ট মুভমেন্টের হাত ধরে, এমনকি কমিউনিস্ট নেতা, প্রথম সারির কমিউনিস্ট নেতা, রেলওয়েতে তার খুব ফলোইং ছিল, জীবানন্দম, এদের হাত ধরে একটা নতুন ধরনের একটা চিন্তা ভাবনা এসেছিল। এবং ডিকে, অফকোর্স ডিকে এবং ডিএমকে, তারা মনে করেছিল যে তামিলদের পক্ষে এই ধরনের আইদার আমরা নিজস্ব ওয়ার্শিপ প্যাটার্নে চলে যাব, আমাদের একটা শিবা আছে যে শিবা এরিয়ান শিবা নয়, যে শিবা ওই অবাঙালিদের শিবা, অতামিলদের শিবা নয়, সেই শিবাকে আনবো, না হলে আমরা এথিস্ট হয়ে যাব, আর না হলে আমরা শুধু একটা পাথরকে পুজো করবো। তো কিন্তু ডিএমকে প্রোপাগান্ডাটা ছিল যে এসেনশিয়ালি এথিস্ট হলেই ভালো হয়। এবং আমরা যদি দেখি যে এমজিআর এর সঙ্গে ফিল্মের কি সম্পর্ক, সেটাও কিন্তু অত্যন্ত কঠিন ডিফাইন করা। যে যে এমজিআর কি সত্যি জেনে শুনে তিনি ডিএমকে প্রোটাগনিস্ট হতে চেয়েছিলেন, না ডিএমকে শুধু এমজিআর কে ব্যবহার করতে চেয়েছিল? বিষয়গুলো অত্যন্ত জটিল এবং এই নিয়ে একাধিকবার তামিল কাগজগুলোয় স্কলাররা ততখানি এটা ডিবেট না করেছে। অফকোর্স দুজন খুব পাওয়ারফুল রিসার্চার্স আছে, একদিকে এমএসএস পান্ডিয়ান, যিনি মানুষের এজেন্সির কথা বলেছেন, ইমেজ ট্র্যাপ, আর অন্যদিকে রয়েছেন মাধব প্রসাদ। দুজনেই অত্যন্ত চমৎকার কালচারাল হিস্ট্রি বা কালচারাল পলিটিক্সটাকে তারা সেই বিষয় নিয়ে কাজ করেছেন। কিন্তু এটা অনস্বীকার্য যে এমজিআর প্রথমে যে সিনেমাগুলো করেছিলেন, অনেকে বলেন যে দ্য সেম টাইম যে কমিউনিস্ট পার্টিরও অনেক যারা কলাকুশলী, তারা সে ধরনের টাকা পয়সা তারা দেননি, তারা মোর ভেবেছিলেন আইদার পার্টি ফেম হতে, এবং তার মধ্যে তার নিজেরও ফেম হতে পারে। এবং এমজিআর তিনি প্রথম দিকে কোনো টাকা পয়সা নেননি, বলেছিলেন যে আন্নাদুরাই যদি এগোতে পারে তাহলে দ্যাট ইজ মাই প্রফিট। এবং আন্নাদুরাইকে অনেকে, করুণানিধি বলেছিলেন যে আন্না, আর বি গোয়িং অন দ্য রাইট ট্র্যাক। আন্নাদুরাই বলেছিলেন করুণানিধিকে চলতি তামিল ভাষায়, তুই আজ যেটা মনে করছিস 30,000 টানছে লোককে সিনেমা হলে, কারণ দুপুরবেলা সেলটা বাড়ছে টিকিটের, মহিলারা প্রচুর দেখতে যাচ্ছে সিনেমা হলে, এবং আজকে যেটা 30,000 কালকে তুই দেখবি 50,000 বেড়ে যাবে। দক্ষিণ ভারতে আপনারা জানেন যে 50-এর দশকের শেষ এবং 60-এর দশকের শেষের, 60-এর দশকের শুরুর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ম ইন্ডাস্ট্রির র্যাপিড এক্সপ্যানশন, সিনেমা হলসের সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনকি তেলুগু স্পিকিং রিজনে বিজয়ওয়াড়া এবং সংলগ্ন অঞ্চলে তো প্রচুর সিনেমা হল তৈরি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ম্যাড্রাস হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, পুরো দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি, সে মালয়ালম হোক, কান্নাড়া হোক, বা তেলেগু হোক, বা তামিল হোক, সেক্ষেত্রে। এবং এমজিআর এর সিনেমাটাকে প্রডিউস করার জন্য ডিএমকে কিন্তু কিছু নতুন প্রডিউসারদের পাচ্ছেন। এবং আমরা জানি যে তেলেগু রিজনে যেমন খুব এন্টারপ্রাইজিং একটা ফার্মার লবি ছিল, তাদের পয়সা কিন্তু গ্রামাঞ্চলের কমার্শিয়াল ক্রপস থেকে, কাম্মা এবং কাপ্পুরা, তারা যেমন ফাইন্যান্স করেছিল তেলেগু সিনেমাকে, তামিল সিনেমাকে কিন্তু পয়সা দিয়েছিল যাদের বলা হয় যে অয়েল প্রেসার্স কমিউনিটি, যারা তেল এক্সট্রাক্ট, তেল বিক্রি করতো, নানা ধরনের তিল অয়েল, মাস্টার্ড অয়েল, নানা ধরনের, তারা চাষিও ছিল এবং তারা তেল ভাঙাতো, কল ছিল, তাদের বলা হতো গাউন্ডার। ফলে গাউন্ডার কমিউনিটি এই মনে করলো যে তাদের হাতে যে সারপ্লাসটা আছে সেটা তারা সিনেমাতে ডাইভার্ট করতে পারে, এবং বেশিরভাগ টাকা পয়সায় গাউন্ডাররা দিয়েছিল এমজিআর এর এই সিনেমাগুলোতে। কারণ এমজিআর এর ক্যারিসমা জাতি সম্প্রদায় এই বিভাজনের ঊর্ধ্বে উঠে এক ধরনের একটা ডেমোক্রেসি মডেল, মানুষ যেভাবে ডেমোক্রেসিকে ভাবে সে ধরনের মডেলে গিয়েছিল। কিছুটা ডিএমকে যে ধরনের রাজনৈতিক রেটরিক ইউজ করেছিল, সেখানে একটা, যেটাকে ইদানিং কালে বলা হচ্ছে যে কমিউনিস্টদের ক্ষেত্রে কেরালায় যে কমিউনিস্ট পার্টি সফল, সেই পলিটিক্সটাকে বোঝাতে গিয়ে তারা বলছে দ্য সোশ্যাল ডিস্ট্রিবিউটিভ পলিটিক্স অফ দ্য কমিউনিস্ট। ফলে ডিএমকে অনেকে ভেবেছিল যদি পাওয়ারে আসে
তারাও বলা যেতে পারে কমিউনিস্টদের সঙ্গে কিছু কিছু করে তারা অ্যালাই করতে পারে। কারণ ডিএমকের সঙ্গে 50-এর দশকের মাঝে মধ্যে যখন উপনির্বাচন হয়েছে স্টেট লেভেলে, সেখানে কমিউনিস্ট পার্টির অ্যালায়েন্স হয়েছে। একবার দুবার জাতীয় যখন নির্বাচনগুলো হয়েছে তখনও তারা কমিউনিস্টদের সঙ্গে অ্যালাই করতে পেরেছে। ফলে ডিএমকে and the communists were seen as brothers, বলা যেতে পারে দক্ষিণ ভারত। কতদিন সেই ভ্রাতৃত্ব বা সেই ইমাজিন ব্রাদারহুড কতদিন ছিল, সেটা একটা ইতিহাসের পাতা দেখবে আমরা দেখতে পাই যে মাঝে মাঝে ছিল, মাঝে মাঝে ছিল না। আবার এই নির্বাচনে তারা আবার ব্রাদারহুড তৈরি হয়েছে তামিলনাড়ু। নাও পিপল, তারা মানুষকে, তারা এই পলিটিক্যাল পার্সোনালিটিস, এই সিনে পার্সোনালিটিসকে একভাবে দেখে। সেই সিনে পার্সোনালিটিস একটা সময় পলিটিক্যাল পার্সোনালিটিস হয়। এমজিআর আর এনটিআর এর আপনারা জানেন যে তাদের ভেরি ডিস্টিংক্ট স্টাইল ছিল। সিনেমাতে অ্যাক্টিং এরও যেমন একটা স্টাইল, ইলেকশনের সময়ও কিন্তু অসাধারণ তাদের স্টাইল। এনটিআর এর একটা গল্প বলি। একবার ম্যাড্রাস থেকে ফিরছি, আমি ফার্স্ট ক্লাসে ছিলাম ট্রেনের, তখন তো এসি টেসি ছিল না, ম্যাড্রাস মেল আসছে তখন। সাউথ ইস্টার্ন রেলওয়ের সব থেকে ভালো গাড়ি হচ্ছে হাওড়া মেল। হাওড়া বলতে পারে না, তামিলরা বলে হাওড়া মেল। সো আর মাঝে মাঝে এই গার্ড এসে বলতো সাউথার্ন রেলওয়ে, স্যার ডু ইউ নিড কফি অন বিহাফ অফ ইন্ডিয়ান রেলওয়েজ, আমরা দিতে পারি আপনি যদি রিকোয়েস্ট করেন। আমি এত কিছু জানতাম না। ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এর প্রচুর মানে একটা রেসপেক্ট ছিল। ওই র্যাঙ্ক অ্যান্ড অনারের কথা হয় না মাঝে মাঝে হিস্ট্রিতে, তা আমাদের র্যাঙ্ক অ্যান্ড অনার ছিল। এবং হঠাৎ দেখি যে ট্রেনটা থেমে গিয়েছে। বা আই ওয়াজ এক্সপেক্টিং, এখন তো ট্র্যাক বোঝা যায় যে কোথায় এসছে, হ্যাঁ কোথায় দাঁড়িয়ে আছে, তখন তো বোঝা যেত। কিন্তু আমার মনে হয়েছে যে ঘড়ি দেখে যে বাই দিস টাইম আমরা এর কাছে চলে এসেছি, আন্ধ্রা এবং উড়িষ্যা বর্ডারের কাছে চলে এসেছি। তো দেখি একটি ছেলে রেলওয়ে স্টাফ সেরকম মাথা বার করে দেখছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে হিন্দিতে, যেটা কোথায় এসছে। সাউথ ইস্টার্ন রেলওয়ে স্টাফ তো তেলুগু স্পিকিং, তো বললো সাহাব, তামিলরা বলে হিন্দিতে জবাব দিত না, বললো साहब ये पलासा आया। ताई बोला पलासा क्या आंध्रा का लास्ट स्टॉप है? बोला हाँ, लेकिन प्रॉब्लम है एनटीआर का यहाँ मीटिंग हो रहा है। एनटीआर সেদিন ক্রাউড দাঁড়িয়ে আছে একটা ট্রেনের ওপর, তিনি বশিষ্ঠ মুনির হয়ে অ্যাক্টিং করছেন। তার কারণ এনটিআর এর বেশিরভাগ সিনেমাই কিন্তু ডিভোশনাল, আর অন্যদিকে এমজিআর এর সিনেমাগুলো কিন্তু হচ্ছে অ্যাকশন প্যাক্ট। কিন্তু দুজনেই বলা যেতে পারে নয়নের মণি তেলেগু এবং তামিল স্পিকিং জনগণের কাছে। এই যে এক্সপিরিয়েন্স, যে সিনেমা স্টারের সঙ্গে রাজনৈতিক স্তরে বা অরাজনৈতিক ভাবে দেখলো মানুষ, পুরুষ নারী মানে বিভেদ ভেঙে, এই যে হিউম্যান এক্সপিরিয়েন্স, এটাকে নিয়ে কিন্তু সিনেমা নিয়ে যারা ক্রিটিক ছিলেন প্রথমে তারা খুব বেশি লেখেন। এবং প্রথম বলা যেতে পারে সিরিয়াস লেখা, সেটাও একজন বাঙালির কাছ থেকে আসে। as late as 1983 যখন এনটিআর অন্ধ্রপ্রদেশে জয়লাভ করেন, তার পার্টি তেলুগু দেশম 2/3 মেজরিটি পেয়েছিল 1983 সালের ইলেকশনে। এবং চিদানন্দ দাশগুপ্ত তার লেখার মধ্যে এই সিনেমা অ্যাক্টরের ক্যারিসমা এবং সিনেমা অ্যাক্টরের ক্যারিসমা কিভাবে একটা রাজনৈতিক ইনগ্রেডিয়েন্ট হতে পারে, একটা মশলা হতে পারে, একটা অত্যন্ত বলা যেতে পারে যে ইনফ্লেমেবল একটা এলিমেন্ট হতে পারে পলিটিক্সের ক্ষেত্রে, সেইটা প্রথম এক্সপ্রেস করেছিলেন চিদানন্দ দাশগুপ্ত। পরবর্তীকালে কিন্তু যাদের কথা বললাম তারা লিখেছেন। অনেকে বলেছেন যে কারিশমা কি সুপারস্টিশন বা একটা প্রি ন্যাশনাল ফেনোমেনন। কারিশমাকে মানুষ কিভাবে ডিফাইন করবে, আজও কি সেরকম ডিফাইন করা যায় যে এটা হলেই একজন মানুষের ক্যারিশমা? আর প্রত্যেক মানুষ কি সেই ক্যারিশমাকে কি একইভাবে সংজ্ঞায়িত করে? এই প্রশ্নগুলো কিন্তু সবসময় থেকেই যায়। আপনারা প্রশ্ন করতে পারেন
মানুষ কেন এই ব্যক্তিদের ভোট দিয়েছিল? এক ধরনের সমাজবিজ্ঞানী আছেন যারা বলেন যে মানুষ হচ্ছে বরাবর খুব গালেবল, ওদের বোঝালেই ওরা ভোট দেয়। অনেকে গালেবিলিটি ফ্যাক্টরের উপর জোর দিয়েছে। অনেকে বলেছেন না, যে মানুষকে তুমি মনে করো ইরাশনাল, যে মানুষকে তুমি মনে করো ইললজিক্যাল, যে মানুষকে তুমি মনে করো মানসিকতাটাকে তুমি ইনকোয়েট শব্দটা ব্যবহার করো, ওই ইরাশনালিটি যেটা দেখো তারও কিন্তু একটা রেশনালিটি আছে, তারও কিন্তু একটা, এটা একটা ক্রিটিক্যাল সোশ্যাল থিওরিস্টরা বলেন যে তারও একটা রেশনালিটি আছে, তারও একটা চয়েস সম্বন্ধে তার একটা ধ্যান ধারণা আছে। তো আমি বলছি না যে পুরোপুরি আপনাদের এই অল্টারনেটিভ, আমি নিজেও যাচ্ছি না, এই অল্টারনেটিভ বা বিকল্প যে অ্যাপ্রোচটা হতে পারে ক্রিটিক্যাল থিওরির দিক থেকে বিচার করলে, যে অনেক সময় বলা হয় না এভরিথিং ইজ পলিটিক্যাল, এটাকে ওইভাবে অতখানিটা আমার মনে হয় যে সরলীকরণ বা তীব্রভাবে এই ধরনের কোনো অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট আমরা হয়তো সবসময় ভাবতে পারি না। কিন্তু সমাজবিজ্ঞানীদের মধ্যে অনেকেই বলেন যে এভরিথিং ইজ পলিটিক্যাল, মানুষের ইনস্টিংক্টের মধ্যে একটা পলিটিক্স ছিল, মানুষ যেভাবে বুঝেছে সেটাও পলিটিক্স। নাও আমার খালি মনে হয়েছিল সেই সময়টায় আমি বিশেষ করে দুজন, আমি ইএমএস নম্বুদ্দিনবাদের 3 ঘন্টা তার বাড়িতে ছিলাম, তার মেয়ে এবং তার ছেলে, খুব দুঃখের বিষয় শ্রীধর চলে গেছেন, ওয়াজ এক্সট্রিমলি কার্টিয়াস। আমি আমার বিয়ের পর সিপিআইএম অফিসে আই ওয়াজ এ রেগুলার ভিজিটর ইন একেজি ভবন ইন তিরুবনন্তপুরম, এবং শ্রীধর আমাদের হাজবেন্ড ওয়াইফকে গ্রিট করেছিলেন উইথ কাপ অফ কফি। দ্যাট ওয়াজ পারহ্যাপস দ্য গ্রেটেস্ট মালয়ালি একজন ভদ্রলোক, একজন বাঙালি ভদ্রলোককে সঙ্গে যখন মিট করেন সেটা করতে পারেন, কারণ সেই স্টিলের এতে কফি সার্ভ করা হয়েছে। উই ওয়ার গেস্টস অফ শ্রীধর। রাধাও রয়েছে, রাধা দেশাভিমানীর টপ এডিটোরিয়াল পজিশন, আর ইএমএস এর বাড়িতে আমাকে চেক করেই ঢোকানো হয়েছিল যে আমার কাছে কোনো আগ্রহস্থ আছে কি না। সেখানে যেটা দেখার মতো অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, এটাই ভারতবর্ষ। অনন্ত শয্যায় বিষ্ণু, অত বড় একটা ছবির তলায় আম্মা বসেছিলেন, গ্রিট করেছিলেন, এবং আমি ঘরে গিয়েছিলাম যখন ইএমএস আরাক আম্মাকে পলিটিক্যালি তাকে বিসর্জন দিতে হচ্ছিল, পার্টির লোকের খুব চাপ ছিল, অন্তরের দিক থেকে মেনে নিতে পারছিলেন না যে তাকে তাড়িয়ে দিতে হবে পার্টি থেকে। গৌরী আম্মার রেজিগনেশন। কে গৌরী? তিনি বিখ্যাত, যিনি কেরালার 1957-এ অ্যাগ্রেরিয়ান ল্যান্ড রিফর্মস বিলটাকে ড্রাফট করেছিলেন, গৌরী আম্মা। তো যেমন এই অভিজ্ঞতা ছিল কমিউনিস্ট পার্টির একেবারে শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির বাড়িতে যাওয়া এবং একটা সোশ্যালি তার সঙ্গে এতক্ষণ গল্প করা, এবং ভারী চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছেন ইএমএস। প্রথমেই বলেছিলেন আপনি মনে হয় কমিউনিস্ট নন। তাই বলুন না স্যার, বলুন আপনি যা পারেন জিজ্ঞেস করুন। ঠিক একইভাবে বলেছিলেন তামিলনাড়ুর ইতিহাস, সাম্প্রতিক কালের ইতিহাস চর্চা করেছিলেন। আমরা তার বিষয়ে অত বেশি জানি না। ভাস্কর দ্বারা যে জেনারেশনে ছিলেন তিনি খুব নামকরা ছিলেন, কারণ ভাস্কর দ্বারা আমাদের থেকে 10-11 বছরের বড়। তো সেটা হচ্ছে সি সুব্রমণিয়াম, দেশের মনে হয় ফিনান্স মিনিস্টার ছিলেন সি সুব্রমণিয়াম, এবং জি কে মুভানার, যিনি একটা সময় তামিলনাড়ু কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ইন্টারভিউ করেছিলাম তাদের। তো এত কিছু বিভিন্ন জিনিস জানার পর আমার মনে হয়েছিল, বা এখনো মনে হয়, যে এই রিপ্রেজেন্টেশন শব্দটা প্রায়শই আমাদের কাছে আসে, এবং representation can be used in two broad senses, which can be summed up as one side as political, the other as aesthetic. In the political sense, the word refers to what is commonly identified as indirect form of democracy, where representatives are chosen
elected by the party, and they take the decisions on behalf of the people who have elected them. Leaders who represent any group, even outside the framework of democratic institutions, are also taken to be a part of this definition. While when you use the term aesthetic, that is now prevalent too, you mean cultural representation, referring to a realm of discourses, texts, and images, those products of culture which were present in one's own world, or the world that you are interested in. Such representations never afford direct or transparent access to reality, as they themselves are subject to a variety of constraints, including codes and conventions that make representations possible. Now, MGR's cinema, especially ম্যাটিনি শোতে মহিলারাই ভিড় করে যেতেন, এমজিআরের সিনেমাতে মহিলাদের যখন অনেকে ইন্টারভিউ করেছিলেন কালচারাল অ্যানথ্রোপোলজিস্টরা, কেন আসেন, কি পান, আর বেকার ছেলেরাও যখন সিনেমায় তারা যেত তাদেরও ইন্টারভিউ করা হয়েছিল। উত্তরগুলো খুব ডিফিকাল্ট টু কম্প্রিহেন্ড, তারা তাদের মতো করে উত্তর দিয়েছে, কিন্তু অনেকের উত্তরের মধ্যে পাওয়া যাচ্ছে যে অলমোস্ট ইট অ্যাপ্রক্সিমেটস টু देयर ওন লাইফ এক্সপেরিয়েন্স। স্ক্রিনে যেটা দেখছে আর তার জীবন একই রকম। কেউ ফিশ ভেন্ডার, মাৎস্য থজিলালি, কেউ কৃষক থজিলালি, কেউ একজন আনএমপ্লয়েড রোমিও, মহিলা তিনি সম্মান বাঁচাচ্ছেন, কেউ লক আউট হওয়া ফ্যাক্টরির একজন ওয়ার্কার, এক্স ফ্যাক্টরি ওয়ার্কার। অনেকে বলেছেন যে রিয়েল লাইফ তাদের সঙ্গে মিলে, তারা দেখেন ভিজুয়ালাইজ দেয়ার লাইফ এবং তারা আনন্দ পায়। অনেক কিছুক্ষণের জন্য তারা ওই বাস্তব তাদের জীবন থেকে তারা তাদের জীবনটাকে সেলুলয়েডে দেখে আনন্দ পায়। আর অনেক সময় তাদের উত্তরের মধ্যে ঠিক বোঝা যায়নি যে বেদার তাদের বাস্তব জীবনটা পুরোপুরি এই সিনেমাটাকে তারা বাস্তব জীবনের দিক থেকেই ব্যাখ্যা করেন কিনা। কিন্তু তা সত্ত্বেও এমজিআর, এনটিআর, নাইলেক্স স্মিতা, রাজকুমার, নাগেশ্বরা রাও, শিবাজি গণেশন, এরা প্রত্যেকেই ম্যাস অ্যাডুলেশন। মানুষ গায়ে পেট্রোল কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে মরে যায় যদি ফার্স্ট শো সিনেমা দেখতে পায়। সো মাচ ইজ দি অ্যাডুলেশন। আর ডিএমকে কার্ডারের তো ইমুলেশনের ব্যাপারটা তো ছিলই এগেইনস্ট হিন্দি ডমিনেশন। কিন্তু এই যে অ্যাক্টরস, দ্য ফার্স্ট জেনারেশন যাদের আমি কথা বলছি, তারা বেশিরভাগই কিন্তু পপুলার থিয়েটার থেকে এসেছিল এবং পপুলার থিয়েটার থেকে কিছুদিন এরা সাউন্ড ফিল্মে ছিল, সাইলেন্ট ফিল্মে খুব একটা যায়নি, প্রথম দিককার সাউন্ড ফিল্মে এলো এবং তারপরে তাদের নানা ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে অ্যাক্টিংয়ে, যাতে ফিল্ম অ্যাক্টিংটা তারা করতে পারে। দ্য টকি সিনেমা ওয়াজ ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্য থিয়েটার এক্সপিরিয়েন্স। কিন্তু তারা সময় এবং কালের সঙ্গে সঙ্গে তারা নিজেদের মানিয়ে নিল এবং আমরা দেখি যে ফার্স্ট জেনারেশনে যাদেরই আমরা কথা বলছি, শিবাজি গণেশন কংগ্রেসের দিকে ছিলেন, এমজিআর ছিলেন ডিএমকের দিকে, তারা সকলেই বেশিরভাগই নাম করা, সোমান বাবু, তারা সকলেই কিন্তু হচ্ছে মেল স্টার ইন্ডাস্ট্রি। এবং মেল স্টারদের বিষয়ে ইন্টারেস্ট থাকলেও প্রডিউসার বা ইন্ডাস্ট্রিওয়ালা যাদের বলা হতো, তারা মহিলা অভিনেত্রীদের একটু বেশি ইম্পর্টেন্স দিতেন। অভিনেতারা যদিও তারা দৃষ্টিকার ছিলেন, জনগণের কাছ থেকে তারা সম্মান আদায় করছিলেন, কিন্তু মহিলাদের একটা প্রেস্টিজ বেশি ছিল। এবং মহিলাদের প্রেস্টিজ এই কারণে বেশি ছিল কারণ সেই যুগে সিনেমাতে খুব বেশি অ্যাক্টিং করবে মহিলা পাওয়া যেত না এবং তারা যে ধরনের রোলস গুলো দেওয়া হয়েছে, ওই যে একটা সময় ছিল না রেসপেক্টেবিলিটি
আর ল্যাক অফ রেসপেক্টেবিলিটি। তামিল সোসাইটি এমনিতেই কনজারভেটিভ, ফলে সেখানে মহিলাদের তারা বলেছিল এমন কিছু করো না যাতে ওদের ফ্লাইট ফ্রম সিনেমা হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জয়ললিতা পরে নিজেকে প্রমাণ করলেন that she is capable of ruling তামিলনাড়ু, কিন্তু পুরুষরাই কিন্তু তারা অ্যাট্রাকশনটা পেয়েছে। নাও আমি এই সিনেমাগুলো যেগুলো বলা হয়েছে, যে সিনেমা মানুষের নজর কেড়েছে, প্রথম দিকে আপনারা জানেন যে আমরা যখন ছোট ছিলাম মায়ের হাত ধরে এদিক ওদিক যেতাম, হ্যাঁ, বা একটু বড় লেক মার্কেট অঞ্চলটা আপনারা অনেকেই ভিজুয়ালাইজ করুন, কলকাতায় কিছুটা তামিলনাড়ু বুঝতে পারবেন। ওখানে একটা দোকান আজও রয়েছে, কমলা ভিলা, এবং তার নিচে রাজা স্টোরস। সেখানে আপনি যে কোনো ধরনের তামিল ম্যাগাজিন, পপুলার তামিল ম্যাগাজিন, আমরা ছোট বয়সেই দেখতাম ছবিটি, তখন তার তামিল পড়তাম না, তখন তো ভাবিনি কোনোদিন দক্ষিণ ভারত যাব। তো এই ধরনের পপুলার ম্যাগাজিনে যা লেখা হয়েছে পরবর্তীকালে পড়লাম, প্রথম দিকে মিথোলজিক্যাল, তারপর দিকে সোশ্যাল, কিছুটা জাতীয়তাবাদী দৃষ্টি নিয়ে, যে একটা নতুন জগৎ এসেছে, ভারত স্বাধীন হয়েছে, ভারতের সমাজটা কেমন হবে সেটাকে নিয়ে একটা ভাবনা চিন্তা সিনেমা। একটা বিখ্যাত সিনেমা হয়েছিল 1950-এর দশকের, একটা তেলেগু সিনেমা যার নাম দেওয়া হয়েছিল স্কুল মাস্টার, এবং তারই পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে এই একই ধরনের সিনেমা আমাদের কাছে 80-র দশকে আমরা যখন ছাত্র আমাদের কাছে এসেছিল, সিনেমাটা অনেকদিন আগের তেলেগু সিনেমা শঙ্করাভরণম। শঙ্করাভরণমটা হচ্ছে মিথোলজি এবং রোমান্টিক বা সোশ্যাল সিনেমার মিক্স, কিন্তু দেখা গিয়েছিল যে 60-এর দশকের মধ্যেই এই সোশ্যাল সিনেমা খুব জনপ্রিয় হয়ে ওঠে। এবং ডিআর নাগরাজ চমৎকার মানুষ ছিলেন, খুব কম বয়সে চলে গিয়েছিলেন। ডিআর নাগরাজ লিখেছিলেন যে তামিলদের বরাবরই, আমরা ভাবি যে ওরা ওদের সিনেমাগুলো, আপনি যদি মণিরত্নমের ওকে কানমানি দেখেন, রোজা দেখেন, পপুলার হিট, মানে আমি যে তামিল অ্যাজ আ রেস তারা খুব বেশি রোম্যান্টিসিজমের উপর জোর দিয়েছে। কিন্তু ডিআর নাগরাজ বলেছিলেন এটা একটা ইলিউশন, আপনার মনে হবে যে ওরা খুব রোম্যান্টিক জিনিসটাকে পছন্দ করে, আসলে ওরা একটা অ্যাম্বিভ্যালেন্ট একটা অ্যাটিটিউড। কতখানিটা মহিলাদের তারা সেন্সুয়ালিটি, কমপ্লেকশন, গ্ল্যামার, নানা বিষয়ে এসে তারা কিভাবে দেখেন আমরা বোঝাটা খুব শক্ত। কখনো মহিলাদের খুব খারাপ ভাবে দেখানো হয়, ওটাও একটা, তারা বলেছেন একটা ন্যাশনালিজম। দেশে যখন প্রথম নেশন স্টেট হয় তখনও এক ধরনের মরাল পুলিশিং ছিল। আজকে যদি মরাল পুলিশিং বলে, তখন একজন আইডিয়াল মহিলাকে এরকম হতে হবে, এবং তার শাড়ি থেকে তার রুচি এ ধরনের হতে হবে। একাধিক প্রেমিক নয়, ইউ ক্যান হ্যাভ ওয়ান বয়ফ্রেন্ড অর আ পার্টনার, বাট তার সঙ্গে তোমার সম্পর্কটা অত্যন্ত একটা শালীনতার জায়গায় থাকে, এবং এই শালীনতাটাই হচ্ছে অ্যান্ড্রোসেন্ট্রিক একটা ওপিনিয়ন। অ্যাডুলেশন, সুপ্রসুসতা 3 মিনিট সময় দিয়েছে, জাস্ট 3 মিনিটে বলবো এই এত চিন্তা ভাবনা কেন, কেন অ্যাক্টর অ্যাক্ট্রেসের উপর এত তারা অ্যাক্টর অ্যাক্ট্রেসের উপর অভিমান করেন, এবং একই সঙ্গে নিজের যে চাহিদা জীবনের সবকিছু চাপিয়ে দেন কেন, ভোটটা দেন কেন ভোট বাক্সে। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা রাজ্যে খুব টর্মেন্টেড হিস্ট্রি ছিল 1947-এর পর। আমাদের যদি পার্টিশন হয় তাহলে তাদের কাছে ছিল যে ম্যাড্রাস প্রেসিডেন্সি করেছো, কিন্তু পুরোটা দিয়ে দিয়েছো, দায়িত্ব দিয়ে দিয়েছো তামিলদের হাতে, আমরা কিছু পাচ্ছি না, কারণ এভরিথিং ইজ কন্ট্রোলড বাই ম্যাড্রাস। এই চিন্তা ভাবনা থেকে যখন স্টেট রিঅর্গানাইজেশন হচ্ছে 1950s-এ, 56-এ তার একটা রূপ পাওয়া যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে কম্পিটিং
সেক্টরাল ন্যাশনালিজম, এবং একটা হতাশা আছে দক্ষিণ ভারতে। স্বাধীনতা ভারতের ফ্ল্যাগটা কি সিগনিফাই করলো, ভারতের ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অধিনায়ক, তাদের রবীন্দ্রনাথের তারা গালাগালি দিচ্ছেন না, তারা বলছেন হোয়াট ডাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম মিন ফর আস, কিভাবে আমরা রিপ্রেজেন্টেড হচ্ছি, আমরা আমাদের জাতীয়তাবাদকে নিয়ে কি ভারতের জাতীয়তাবাদের মধ্যে ঢুকতে পারি না? বাঙালিদের মনেও আছে, ওড়িয়াদের মনেও আছে। ঠিক এই ন্যাশনালিজমটাই কিন্তু মানুষ চেয়েছিল। মানুষ, রাজনৈতিক নেতারা, প্রত্যেকটা রাজনৈতিক দলের হিতেন যেটা বলছিলেন ভারী চমৎকার, মানুষের কাছে একটা বলছেন, আবার যখন ইন্টেলেকচুয়াল হিসেবে সামনে আসছেন তিনি একভাবে বলছেন, মানুষকে বলছেন না না সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিভিন্ন জায়গায় বলেছিলেন। দক্ষিণ ভারতে কিন্তু সমাধানের রাস্তাটা এত সহজে কংগ্রেস বা পরবর্তীকালে কমিউনিস্ট বা অন্যান্য রাজনৈতিক দল এটা করতে পারেনি। সেই জন্য তারা মনে করেছিলেন যে হিরোজ, অ্যাক্টরস, এরাই আমাদের এই ধরনের ন্যাশনালিজমের সঙ্গে, যে ধরনের কালচারাল ট্রেডিশনস, যে আমাদের যে পাস্টটা রয়েছে, আমাদের যে হিস্ট্রিটা রয়েছে, হিস্ট্রি আর দ্য প্রেজেন্টের মেলবন্ধন ঘটাতে পারবে, তারাই হচ্ছে আমার ভাস্করদার 86 সালের আমি ছাত্র, ন্যাচারাল লিডার্স অফ আওয়ার কমিউনিটি। সেই জন্যই রাজকুমারকে নিয়ে কর্ণাটিকারা স্বপ্ন দেখলেন যে রাজকুমার চিফ মিনিস্টার হবে, এমজিআর কে ভাবলেন ন্যাচারাল লিডার্স অফ কমিউনিটি। আর সাবঅল্টার্ন পিপলই তো ম্যাক্সিমাম তারা এই ধরনের ইমাজিন করে, মিডল ক্লাস লোককে কম করে। তো এই ধরনের ইমাজিনেশন থেকেই এমন একটা চিন্তা ভাবনায় এলো যে রিয়ালিটি কোনটা, রিয়ালিটি আর কোনটা ইমাজিন সবসময় বোঝা গেল না, কিন্তু বোঝা গেল একটাই, সেটা হচ্ছে প্রেফারেন্স ফর দ্য অ্যাক্টর। পুরো সিচুয়েশনটাই কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট নিকোলাস ডার্স যেটা বলেছিলেন, হলো ক্রাউড, সিচুয়েশনটা একটা হলো ক্রাউডের দিকে গেল, ওপরটা এক বলে, নিচেটা এক বলে, the middle tier says very different। সেই জায়গা থেকেই আমি কিছুটা এই আলোচনা করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রাজুকে, রাজশেখর বোসকে, কি সুন্দরভাবে বলল দক্ষিণ ভারতের রাজনীতির একটা আধার হিসেবে সংস্কৃতিকে। এই জন্যই যুগে যুগে রাজশেখর বসু জন্মগ্রহণ করে। বিউটিফুলি ডেলিভারেন্স। যে আমারও মনে হয়েছে এখন তো ভীষণভাবে দক্ষিণ ভারতীয় ছবির ভক্ত, শুধু বাহুবলী দেখে না, দৃশ্যম দেখে বা আরো অন্যান্য সব আছে, একটা বেশ ছবি করতে পারে। তো যখন এইসব নায়ক নায়িকা, বেশিদিন না, এই 2-3 বছর আগে, তখন ইউটিউবে খোঁজার চেষ্টা করলাম যে এরা কি করেছে। তো রং টং করে, পেইন্ট করে খুব সুন্দরভাবে ভক্তিমূলক ছবি, বেশি অসাধারণ অভিনয়। বিশেষ করে আমার আগ্রহ ছিল জয়ললিতা সম্পর্কে, যে জয়ললিতা, আমি খুব সিনেমায় তার কি ভূমিকা খুব একটা জানতাম না, কিন্তু দারুণ দারুণ অভিনেত্রী। এবং একটা ছবিতে বোধহয় হিন্দিতে ডাব করা হয়েছিল, ধর্মেন্দ্রর সঙ্গে তার যা নাচ, जागी बदन में ज्वाला सैया तूने क्या कर डाला। এটা সিনেমার নাম? ना ना सिनेमा नाम तो इज्जत इज्जत। जी आपको तो सुना जाना चाहिए डायरेक्टर। দুর্দান্ত দুর্দান্ত, জয়ললিতার জবাব নেই। তা এই যে সেলুলয়েড ইন পলিটিক্স বা সেলেব পলিটিক্স, সেলিব্রিটি ইন পলিটিক্স, এটা তো দক্ষিণ ভারতের এসছে। যতই দলিত রাজনীতিকে তুলে ধরুক, যাই তুলে ধরুক, সেটা ওদের সামনে যে ভাবমূর্তি, সেটা এই চলচ্চিত্রের এই নায়ক নায়িকারা।
নইলে চলচ্চিত্র কিছু কিছু তো উপরেও উত্তর ভারতেও এসছে, অমিতাভ বচ্চন এসছে, এখন তো সব পার্টি একটা করে, জয়া বচ্চন, তারপর হেন তেন অনেক আছে। পূর্ব ভারতে তো অনেক, পূর্ব ভারতেও আছে, আমার রাজ্যে তো কম নেই। সে তো এখনকার বৈশিষ্ট্য। আমি তো এটাই বলতে চাইছি, উত্তম কুমার তো নামেননি, উত্তম কুমারকে ভোট দিইনি, দিতে পারলে দিতাম। সুচিত্রা সেনকে তো ভোট দেওয়ার সুযোগ পাইনি। ওরা ভাবতেন ওরা নায়ক নায়িকা হিসেবেই যথেষ্ট খ্যাতি পেয়েছে। হ্যাঁ, এখন এরা ভাবে যে আমরা খ্যাতি পেয়েছি, সঙ্গে আরো খ্যাতি চাই, তাই পার্লামেন্টে কি চাই জানি না, মোট কথা এসছে। মানে সুস্বাস্থ্যতা যেমন বুদ্ধিজীবীদের বিষয় বলে, কিন্তু কিন্তু ওটা হলে হতো না, ওটা হলে হতো না, সিনেমা হলেও হতো না। কারণ আমাদের খুব এক সময়কার টেরি বাগিয়ে বিশ্বজিৎ অনেক করেছে, সেই ওই আমাদের প্রসেনজিতের পিতৃদেব, প্রসেনজিতের পিতৃদেব তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, পাননি। কেন পাননি? কোনো আইডিওলজি, ভেতরে কোনো আইডিওলজি ছিল না, এমনি পয়সা আছে দাঁড়িয়েছে। পার্টি ছিল, পার্টি, ওই তো ওইটাই বলছি, পার্টি ছিল না। মানে এমজিআর কংগ্রেসে থাকলে কি জিততেন? কি জানি না, কিন্তু এই বিশ্বজিৎ যেতেন, এইটা হয়েছে। আর এখন তো এরা, এবং এখান থেকে যেটা আমাদের ছিল না, যে ওই কাট আউট পলিটিক্স, এত বড় বড় সব Huge. ওদের তো এমজিআর এর কাট আউট, এনটিআর এর কাট আউট, জয়ললিতার কাট আউট, এখন তো অনেকেরই আসে বোধ, কিন্তু আমাদের এরকম পকেট মারের কাট আউট, প্রমোটারের কাট আউট, সেগুলো সব দেখতে হয়। এটা তো এসছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের একটা বিশিষ্ট ভূমিকা অবশ্যই ছিল। যারা খুব হাসাহাসি করছো, আমি বলি যে আজকে এই যে আশিস বাবু যে আলোচনাটা পত্তন করেছেন, এটা নিয়ে যারা পরবর্তীকালে গবেষণা, রিসার্চ ইত্যাদি করতে আগ্রহী, অনেক স্কোপ আছে। পলিটিক্স ইন কালচার, কালচার ইন পলিটিক্স, পলিটিক্যাল কালচার, কালচারাল পলিটিক্স, পলিটিক্স অফ কালচার, কালচার অফ পলিটিক্স, অনেক কিছু নিয়ে অনেক কিছু করার জায়গা আছে। এবং ফিল্ম তার একটা বিশেষ, হিতেন ভাই ও ফিল্ম নিয়ে সত্যিকারে লিটারেচার এবং ফিল্মে ও একটা প্যাশন আছে, এবং ফিল্মটা ভালোই বোঝে, ফলে এটা নিয়েও কাজ করার অনেক জায়গা আছে ফিল্মের বিষয় নিয়ে। এইগুলো আসতে পারে নতুন গবেষণার ক্ষেত্রে। এগুলো আসলে আমার মাস্টারমশাই অথবা ভাস্কর চক্রবর্তী তেমন কিছু ধমক দিতে পারবেন না, কম জানেন, এগুলো বেশি জানেন। তো আলোচনা, আমি একটাই আলোচনা ইনভাইট করছি, প্রফেসর গীতেন্দ্র পাটাল। প্রথম কথা, না বেশি বলার সুযোগ নেই। সুস্নাতদা সুন্দর করে বলছিলেন, ভাস্কর দাস সিনেমা সম্পর্কে কত জানেন এটা আমি জানি না, উনি খেয়াল করেননি। উনি সিনেমা সম্পর্কে যথেষ্ট জানেন, ভালো জানেন। আর শুধু এখনকার সিনেমা নয়, ওই জাল সিনেমা নিয়ে একবার ওনার কাছ থেকে শুনেছিলাম, ওই গুরুদত্ত আর এসব। তো অ্যাকচুয়ালি না, শুধু তাই না স্যার, একজন হিস্টোরিয়ান যখন দেখে, আমি একটা সুন্দর একটা ভালো বক্তৃতা শুনলাম। এই বক্তৃতার মধ্যে যে পয়েন্টটা আমাকে স্ট্রাইক করলো, যে সাউথের পলিটিশিয়ানস পলিটিক্সে যখন সিনেমা স্টার্স আসছে, তারা ডিউরেবল হচ্ছে, তারা আসছে আর শেষ পর্যন্ত থাকছে, সম্মানের সাথে থাকছে। আর আমাদের যে অমিতাভ বচ্চন এলাহাবাদ থেকে জিতলেন, ধর্মেন্দ্র পাঞ্জাব থেকে জিতলেন, হেমা মালিনী কিছুটা হলেন, কিন্তু তার জন্য অন্য কারণ, ওনার পার্সোনাল। গোবিন্দা একবার নায়ককে হারালেন। এরা একবার এমপি হয়, রাজেশ খান্না দুবার হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এরা নিজের দৌলতে, নিজের ওর যে যোগাযোগ আছে মানুষের সাথে, এতটা ভালো যোগাযোগ। আচ্ছা, এটা শুধু তাই নয় যে খুব বড় স্টার আছে সেই জন্য ওনাকে পছন্দ করে, তার প্রতি সম্মান আছে। রাজকুমারকে যখন অপহরণ করা হয়েছিল, কিডন্যাপ করা হয়েছিল, বীরপ্পান করেছিল, মনে আছে কিনা অনেকেরই, এটা তো মনে থাকবে না, কিন্তু আমাদের মনে থাকার, বীরপ্পান নিয়ে গেছিল রাজকুমারকে, রাজকুমারের সাথে ওর ডায়লগ হচ্ছে ওখানে। আর ওই ডায়লগের পর রাজকুমারকে সসম্মানে ফেরত দিতে হয়েছিল, এত অপরোধ হয়েছিল, যেন
মানে বীরপ্পনও অফোর্ড করতে পারছে না যে রাজকুমারের সাথে রাজকুমারকে বেশি দিন রাখতে পারে, আর খুব সম্মানের সাথে পরে ফেরত দেয়। এই যে সম্মানটা, এটা খুব মানে ইম্পর্টেন্ট। এই জন্য বলছি হিস্টোরিয়ান হিসেবে দেখার একটা আলাদা মানে আছে আমাদের। আমি ওটা শুনতে গিয়ে যে প্রশ্নটা স্যার আমার মাথায় এলো, সেটা হলো যে আমাদের পলিটিশিয়ান যে ইমেজ ছিল, সেই ইমেজটা কিভাবে চেঞ্জ হয়েছে। একটা সময় ছিল যখন আমরা পলিটিশিয়ান ভাবতাম না, তাদেরকে নেতা ভাবতাম, মুক্তিদাতা মনে করতাম ইন্ডিপেন্ডেন্সের আগে। তারপরে ওরা হয়ে গেল পলিটিশিয়ান। এই যে নেতা আর পলিটিশিয়ানের যে ডিফারেন্সটা, তারও একটা হিস্টোরিক্যাল ব্যাখ্যা হওয়া দরকার আছে। আর এখন যেটা হয়ে গেছে, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রিপ্রেজেন্টেটিভ হচ্ছেন প্রশান্ত কিশোর। সে কোনো পলিটিক্সের কথা বলে না, সে কোনো আইডিওলজির কথা বলে না, সে কোনো ধরনের ওই রিলিজিয়াস ইডিয়াম কিচ্ছু আনে না। ও বলে কে বেশি দিতে পারে, আর ও এক্সপেক্ট করছে যে মানুষ বুঝবে যে ভালো এডুকেশন দিতে পারে, যে ভালো এই দিতে পারে। মানে অ্যাবসলিউটলি ডিফারেন্ট। সেখানে ওই গান্ধী থেকে প্রশান্ত কিশোর পর্যন্ত, এই যে গান্ধী ছেড়ে নেহরুকেও যদি ধরি, এদের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা ছিল আর এখন পলিটিশিয়ানদের কাছ থেকে যে প্রত্যাশা আছে, তার মধ্যে যে রূপান্তরণ হয়েছে, তারও একটা ইতিহাস হওয়া দরকার আছে। বাস এইটুকু খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। হাততালি। দক্ষিণ ভারতীয় ফিল্মের কথা বলার আগে তুমি যখন ওই তামিলাইজেশন অফ রিচুয়ালস এবং লিটার্জি, সেই প্রসঙ্গে বলতে গিয়ে বললে যে গণেশকে ঝাঁটা, গণেশ আমার কাছে গ্রহণযোগ্য না, কিন্তু মুরুগন গ্রহণযোগ্য। মুরুগন স্কন্দ কার্তিকেয়, সুতরাং কেন মুরুগন গ্রহণযোগ্য, গণেশ নয়? কারণ এর উত্তর খুঁজতে গেলে কিন্তু আমাদের গণেশের অরিজিনে ঢুকতে হবে। যে গণপতি যেরকম সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিনায়ক, গণপতির অরিজিন কিন্তু হচ্ছে বিনায়ক, আর বিনায়কের রুট হচ্ছে বিঘ্ন কারক। The elephant god is a doer of mischief. রাস্তার মোড়ে চাল কলা দিয়ে আসতো এবং পুরো একটা ঝাঁটা দিয়ে আসতো। It's a very important tribal ritual in many parts of the tribal world. হাতি ওটা খাবে এবং ঝাঁটার দিকে তাকিয়ে চলে যাবে। এখন এই যে জিনিসগুলো, এই যে পপুলার রিচুয়ালস গুলো, এই পপুলার রিচুয়ালস গুলোকেও আমাদের এই পলিটিক্স অফ কালচারে দেখা দরকার আছে। এবং একটা স্তরে গিয়ে পপুলার রিচুয়ালস গুলোকে ইউজ করাও হয়। কিভাবে হয় সেটা লোকেশনালের উপর ডিপেন্ড করে, কারণ কালচারাল পলিটিক্স ইজ এসেনশিয়ালি লোকাল। তার একটা, সেটাকে যখন তুমি ইউনিফর্ম হোমোজেনাইজ করতে তো সেটা বিজেপির পলিটিক্স, কিন্তু আদারওয়াইজ ইটস লোকাল ফান্ডামেন্টালি। তো এই প্রশ্নটা ভাবতে হবে যে why is Murugan accepted and Ganapati not? আমি একটু বলি ভাস্কর, সেটা হচ্ছে যে সাউথ তামিলনাড়ুতে বেশিরভাগ জায়গাতে গণেশ শব্দটা বা বিনায়ক শব্দটা ইউজড হয় না। ওখানে মন্দিরগুলো যেগুলো বেশিরভাগ জায়গায় গণেশের পুজো হয়, সেখানে কাস্ট প্রিস্টরা পুজো করে না, ব্রাহ্মিনসরা পুজো করে, এবং ভেরি মানে একটা এক্সল্টেড স্টেটাস আছে সেই ব্রাহ্মণদের, কারণ তারা পুজো করে কার? আরুল মিগু। আরুল মিগু হচ্ছে গণেশা। এবং ইভি রামাস্বামী নায়কার যখন এই হিন্দুস্তানি অ্যাজিটেশনের পরপরই, কারণ দুবার অ্যান্টি হিন্দুস্তানি অ্যাজিটেশন হয়েছে, একটা 1936 সালে আর একটা 1949 সালে, জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স। এই ঝাঁটা পেটানোটাও হয়েছিল 1949-এ, যখন উনি বলেছিলেন যে মারওয়াড়িদের বাউন্ড রোড এবং অন্যান্য জায়গা থেকে সরে যেতে হবে এবং ব্ল্যাক পেইন্ট করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে এরিয়ান রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স আর মিক্স টুগেদার, যেটা ইভি রামাস্বামী নায়কার বলেছিলেন যে এরিয়ান সুপিরিয়রিটি সিম্বলাইজ করে দ্য ফিগার অফ গণেশা। না, মুরুগান হচ্ছে, মুরুগানকে তারা কোনোভাবেই ক্রিটিসাইজ করেনি, কারণ মুরুগান ইজ ভেরি মাচ অ্যাকসেপ্টেড বোথ বাই ডিএমকে এন্ড এআইডিএমকে। এবং দেবসেনাপতির রূপ রং নাকি বলে
না তাহলে profit খেয়ে তো এখানে গণেশের মতন এখানে পেট মোটা হয়। একটা ব্যাপার আছে। আপনারা দেখেছেন যে মাঝে মধ্যে ওই শ্রী ভেঙ্কটেশ্বরা কোম্পানির লরি মাছ নিয়ে আসে, টুনি থেকে মাছ নিয়ে আসে, আন্ধ্রা থেকে। বাট মুরুগান লেখা প্রচুর আপনারা লরি দেখেন। লোয়ার অর্ডার্স, বিশেষ করে যে কমিউনিটিস গুলোকে আপনারা বলছেন ওবিসি, মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাস বা ইভেন দলিত কমিউনিটিস, তাদের কাছে মুরুগান হচ্ছে ওই অ্যানথ্রোপোমরফিক ফর্ম হুইচ ইজ ভেরি ক্লোজ টু দেয়ার ওন সোসাইটাল এক্সিস্টেন্স। এবং তারাও, এবং বেশিরভাগ জায়গায় সাউথ ইন্ডিয়া মুরুগানের এতে কক স্লটার হয় এবং তার সঙ্গে লিকার। কিন্তু গণেশের পুজোয় কিন্তু এ ধরনের জিনিস হয় না। গণেশ হ্যাজ রিমেন্ড মোর ব্রাহ্মণিকা। ডিপেন্ড করে কোথায়। উড়িষ্যার গোনাসিকা পাহাড়ে জুয়াং ট্রাইবের যে একটা শিব আছে, যেটা ট্রাইবাল শিব, সেখানে মুরগি বলি হয় এবং সেখানে মদ খাওয়া হয়। ঠিক তার পাশেই ব্রহ্মেশ্বর শিব, সেখানে লাল বস্ত্র পরিহিত তান্ত্রিক শৈবিজম, সেখানে ওটা হয় না। এইখানে ট্রাইবাল শিব, এইখানে ব্রাহ্মণিকাল শিব, দুটো পাশাপাশি। কিন্তু সুতরাং ইটস আ ভেরি কমপ্লেক্স স্টোরি। ভেরি কমপ্লেক্স। And it's very local, it's very diverse. তার মধ্যে যখন তুমি ইউনিফর্মিটি, হোমোজেনিটি ইম্পোজ করতে চাও, that is your rhetoric, that is your politics, That is and absolute. that is an evil, which is now practiced. এবং সেটাই ওই ড্রাভিডিয়ান ন্যাশনালিজমের মধ্যে গিয়েছিল, which was also esoteric and exclusive. নাইকারের এথিস্ট টেম্পারামেন্ট ছিল, তারপরে ওখানে তামিলাইজেশন অফ লিটারেচার হয়েছে। মীনাক্ষী টেম্পলও আছে মাদুরাই, সেখানে পার্বতী ইজ পারফেক্টলি এরিয়ান ড্রেস, কালো ব্ল্যাক বাসাল্টের ফিগার। It is very complex. I mean, for example, they claim that Tamils actually exported Brahminical religion to North India. There was a school of thought, very powerful. very well. নভেলার এর লেখায় আছে। Thank you, sir.